ব্ল্যাক হোল নামটা শুনলেই কেমন একটা ধ্বংসের ছবি ভেসে ওঠে, তাই না? যেন মহাবিশ্বের সব কিছু গিলে ফেলার জন্য হা করে বসে থাকা এক দৈত্য। কিন্তু কি হবে যদি বলি এই ধারণাটা পুরোপুরি ঠিক না? যদি বলি ব্ল্যাক হোল শুধু ধ্বংসই করে না, বরং আমাদের এই বিশাল মহাবিশ্বের একজন স্থপতি, একজন কারিগর? চলুন আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো প্রশ্নটা হচ্ছে এটাই, ব্ল্যাক হোল কি তাহলে শুরু নাকি শেষ? আমাদের পরিচিত ধারণার বাইরে গিয়ে আমরা আজ দেখব কিভাবে এই মহাজাগতিক দানবরা একই সাথে সৃষ্টির উৎস এবং গভীর এক রহস্যের ভাণ্ডার হতে পারে। তো চলুন প্রথমে ব্ল্যাক হোলের সেই অবাক করা ভূমিকাটা নিয়েই কথা বলি। কিভাবে এরা আস্ত একটা মহাবিশ্বকে গড়ে তোলার কারিগর হয়ে উঠছে, শুনলে আসলেই অবাক হতে হয়। ব্যাপারটা হলো, ব্ল্যাক হোল শুধু সবকিছু গিলে খায় না, বরং এরাই গ্যালাক্সি তৈরির মূল কারিগর। ভাবা যায়, গ্যালাক্সির ঠিক কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলো থেকে যখন প্রচণ্ড শক্তিশালী এনার্জি জেট বেরিয়ে আসে, তখন তার চারপাশের সব কিছুকে বদলে দেয়। এই জেটগুলোই ঠিক করে দেয় কোথায় নতুন তারা জন্মাবে আর কোথায় জন্মাবে না। মানে আস্ত একটা গ্যালাক্সির ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে তার কেন্দ্রের ওই ব্ল্যাক হোলটা। আর এই সম্পর্কের একটা অদ্ভুত সুন্দর প্রমাণও আছে, 0.1%। দেখা গেছে যে কোনো গ্যালাক্সির কেন্দ্রে যে তারার স্ফীতি বা বাল্জ থাকে, তার মোট ভরের প্রায় 0.1%ই হয় ঠিক কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলটার ভর। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এটা থেকে বোঝা যায় গ্যালাক্সি আর তার ব্ল্যাক হোল একা একা বড় হয় না, তারা যেন হাত ধরাধরি করে একই সাথে বেড়ে ওঠে। ওদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। এই যে পুরো প্রক্রিয়াটা, বিজ্ঞানীরা একে বলেন এজিএন ফিডব্যাক। ব্যাপারটা অনেকটা একটা থার্মোস্ট্যাটের মতো। ব্ল্যাক হোলটা যখন খুব বেশি সক্রিয় হয়ে ওঠে, তখন তার কেন্দ্র থেকে প্রচণ্ড শক্তিশালী বাতাস আর উত্তপ্ত জেট বের হয়। এই জেটগুলো গ্যালাক্সির গ্যাসকে হয় বাইরে ঠেলে দেয়, অথবা এতটাই গরম করে তোলে যে নতুন তারা আর জন্মাতে পারে না। মানে তারা তৈরির প্রক্রিয়াটা একরকম নিভিয়ে দেয়। এর ফলে গ্যালাক্সিটা আর ইচ্ছেমতো বড় হতে পারে না। ব্ল্যাক হোলটা নিজেই তার বাড়িকে একটা নির্দিষ্ট আকারের মধ্যে রাখে। কি অদ্ভুত নিয়ন্ত্রণ, তাই না? তো গ্যালাক্সির ওপর ব্ল্যাক হোলের প্রভাব তো বোঝা গেল, কিন্তু এবার চলুন একটু জুম ইন করি একদম ব্ল্যাক হোলের ভেতরে। এর গঠনটা আসলে কেমন, কি আছে এর অতল গভীরে? ব্ল্যাক হোলের প্রথম যে জিনিসটার সাথে পরিচয় হয় সেটা হলো ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। এটাকে বলতে পারেন পয়েন্ট অফ নো রিটার্ন। এটা স্থানকালের এমন একটা অদৃশ্য সীমানা যা একবার পার করে ফেললে ফেরার আর কোনো উপায় নেই। মহাকর্ষের টান এখানে এতটাই প্রচণ্ড যে এমনকি আলো আটকা পড়ে যায়। ওই সীমানার ওপারে কি আছে তা বাইরে থেকে দেখার কোনো উপায় আমাদের নেই। ওটা যেন মহাবিশ্বের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটা জগৎ। আর এই ঘটনার দিগন্তের ঠিক কেন্দ্রে কি আছে? সিঙ্গুলারিটি। তাত্ত্বিকভাবে এটা এমন একটা বিন্দু যেখানে ব্ল্যাক হোলের সমস্ত ভর এসে জমা হয়েছে। মানে এর ঘনত্ব অসীম কিন্তু আয়তন শূন্য। তবে আসল কথা হলো, সিঙ্গুলারিটি হয়তো কোনো বাস্তব জিনিসই না। এটা আসলে একটা গাণিতিক সংকেত যা আমাদের বলছে এখানে তোমাদের ফিজিক্সের নিয়ম আর কাজ করবে না। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির মতো তত্ত্বগুলো এখানে এসে ভেঙে পড়ে। এটা আমাদের জ্ঞানের সীমানা। আগে বিজ্ঞানীরা ভাবতেন ব্ল্যাক হোলগুলো খুব সাদামাটা। তাদের মাত্র ৩টা জিনিস দিয়েই বর্ণনা করা যায়: ভর, চার্জ আর কতটা জোরে ঘুরছে। এই তত্ত্বের মজার নাম হলো নো হেয়ার থিওরেম। মানে ব্ল্যাক হোলের কোনো চুল নেই, কোনো বাড়তি বৈশিষ্ট্য নেই। কিন্তু এখনকার আধুনিক তত্ত্বগুলো বলছে না, ব্ল্যাক হোলেরও চুল থাকতে পারে। মানে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি জটিল বৈশিষ্ট্য ওদের মধ্যে লুকিয়ে থাকতে পারে, যা আমাদের পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। তো এই যে এত সব তত্ত্ব, এগুলোকে আরেকটু সহজে বোঝার জন্য চলুন একটা কল্পনার জগতে ডুব দিই। ভাবুন তো, কেউ যদি সত্যি সত্যি একটা ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যায়, তার যাত্রাটা ঠিক কেমন হবে? প্রথমত, ঘটনা দিগন্ত পার করার সাথে সাথেই খেলা শেষ। যাত্রাটা তখন একমুখী হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, বাইরে থেকে কেউ যদি এই দৃশ্য দেখে, তার কাছে মনে হবে সময় যেন থেমে গেছে। মনে হবে ওই ব্যক্তিটা ঘটনা দিগন্তের কাছে এসে অনন্তকালের জন্য জমে স্থির হয়ে গেছে। আর ভেতরে ভেতরে মহাকর্ষের টান এতটাই তীব্র আর অসম যে কোনো কিছু স্প্যাগেটির মতো লম্বা হয়ে যাবে।
এই ভয়ঙ্কর প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলেন স্প্যাগেটিফিকেশন। আর তারপরের যাত্রাটা সোজা সিঙ্গুল্যারিটির দিকে, যেখানে আমাদের চেনা ফিজিক্সের আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু ব্ল্যাক হোলের গল্প এখানেই শেষ না। সত্যি বলতে আসল রহস্য তো এখন শুরু হবে। আমরা এখন আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড়, সবচেয়ে গভীর এক ধাঁধার মুখোমুখি হতে চলেছে। এর নাম ইনফরমেশন প্যারাডক্স বা তথ্যের হারানো রহস্য। প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর উত্তর পদার্থবিজ্ঞানকে নাড়িয়ে দিয়েছে। প্রশ্নটা হলো, ব্ল্যাক হোলে যা কিছু পড়ে তার তথ্য কি চিরতরে হারিয়ে যায়? এখানে তথ্য মানে কিন্তু শুধু ডেটা নয়, বরং কোনো কণার অস্তিত্বের মৌলিক পরিচয়। আর এই একটা প্রশ্নই ফিজিক্সের দুইটা বড় পিলার, আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্সকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী যেমনটা বলেছেন, ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স সম্ভবত আজকের মৌলিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বিজ্ঞানীরা মনে করেন এই একটা ধাঁধার সমাধান করতে পারলেই হয়তো আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যটা জেনে যাব। কিভাবে মহাকর্ষ আর কোয়ান্টাম জগৎ একসাথে কাজ করে, সেই অধরা থিওরি অফ এভরিথিংয়ের চাবিকাঠি হয়তো এখানেই লুকিয়ে আছে। এই প্যারাডক্সের কেন্দ্রে আছেন স্টিফেন হকিং আর তার বিখ্যাত হকিং রেডিয়েশন। তিনি দেখিয়েছিলেন ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয়, তারা খুব খুব ধীরে ধীরে বাষ্পীভূত হয়। কিভাবে? কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শূন্যস্থান আসলে শূন্য নয়, সেখানে অনবরত ভার্চুয়াল কণা আর প্রতি কণার জোড়া তৈরি হচ্ছে আর ধ্বংস হচ্ছে। ঘটনা দিগন্তের ঠিক কিনারায় যখন এমন জোড়া তৈরি হয়, তখন একটা কণা ভেতরে পড়ে যেতে পারে আর তার সঙ্গীটা বাইরে ছিটকে বেরিয়ে আসে। এই যে বেরিয়ে আসা কণার স্রোত, এটাই হকিং রেডিয়েশন। আর এর কারণেই ব্ল্যাক হোল ধীরে ধীরে ভর হারিয়ে একদিন উবে যায়। আর এখানেই বেঁধেছে আসল গণ্ডগোলটা। কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে পবিত্র নিয়মগুলোর একটা হলো, তথ্য কখনো ধ্বংস করা যায় না, একে শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলানো যায়। কিন্তু হকিংয়ের রেডিয়েশনটা পুরোপুরি এলোমেলো, এর মধ্যে কোনো তথ্য নেই। তাহলে প্রশ্ন হলো, যে বইটা বা যে তারাটা ব্ল্যাক হোলে পড়েছিল, তার সব তথ্য কোথায় গেল? ব্ল্যাক হোলটা যখন পুরোপুরি বাষ্পীভূত হয়ে যাবে, তখন কি ওই সব তথ্যও মহাবিশ্ব থেকে চিরতরে মুছে যাবে? এটা তো কোয়ান্টাম ফিজিক্সের মূল ভিত্তিতেই আঘাত হানে। এই বিশাল প্যারাডক্সে সমাধান করতে গিয়েই বিজ্ঞানীরা এমন সব অদ্ভুত আর অবিশ্বাস্য তত্ত্ব নিয়ে আসছেন, যা ব্ল্যাক হোল এমনকি বাস্তবতা সম্পর্কে আমাদের পুরো ধারণাকেই হয়তো বদলে দেবে। চলুন সিঙ্গুলারিটির ওপারে উঁকি দিয়ে দেখা যাক। আসলে সিঙ্গুলারিটিকে এখন আর একটা শেষ উত্তর হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে দেখা হচ্ছে একটা সংকেত হিসেবে, একটা চিহ্ন, যা আমাদের বলছে যে আমাদের বর্তমান তত্ত্বগুলো অসম্পূর্ণ। এটা একটা দরজা, যা আমাদের কোয়ান্টাম গ্র্যাভিটির এক নতুন জগতের দিকে নিয়ে যেতে পারে, যেখানে মহাকর্ষ আর কোয়ান্টাম মেকানিক্সের সব নিয়ম একসাথে মিলেমিশে এক হয়ে যাবে। এরকমই একটা দারুণ সমাধান আসছে স্ট্রিং থিওরি থেকে। এই তত্ত্ব বলছে ব্ল্যাক হোলের কেন্দ্রে কোনো সিঙ্গুলারিটি, মানে ওই শূন্য আয়তনের বিন্দুটিই নেই। এর বদলে সেখানে আছে একটা ফাজবল। ভাবুন, একটা বিশাল জটিল জট পাকানো সুতোর বলের মতো। এই সুতোগুলো হলো শক্তির স্ট্রিং, আর যা কিছু ব্ল্যাক হোলে পড়ে তার সমস্ত তথ্য এই স্ট্রিংয়ের কম্পনে এনকোড হয়ে থেকে যায়। ফলে তথ্য আর হারায় না, শুধু তার রূপ বদলে যায়। ফাজবলই একমাত্র সমাধান নয়, আরও অনেক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সম্ভাবনা আছে। যেমন ধরুন, লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি বলছে ব্ল্যাক হোলের কেন্দ্রে থাকতে পারে একটা প্ল্যাঙ্ক স্টার। এটা এমন একটা বস্তু যা সংকুচিত হতে হতে একটা নির্দিষ্ট সীমার পর আবার বাউন্স করে প্রসারিত হয়। আবার কিছু তত্ত্ব তো আরও এক ধাপ এগিয়ে বলছে ব্ল্যাক হোলের ভেতর দিয়ে হয়তো ওয়ার্মহোল তৈরি হয়, আর সেই ওয়ার্মহোল দিয়ে সব তথ্য মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে বা হয়তো অন্য কোনো মহাবিশ্বে পাড়ি জমায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? যদি ব্ল্যাক হোলগুলো আসলেই আমাদের চেনা সেই সিঙ্গুলারিটি না হয়, যদি তারা হয় ফাজবল বা প্ল্যাঙ্ক স্টার বা অন্য কোনো মহাবিশ্বের দরজা, তাহলে শুধু ব্ল্যাক হোল নয়, আমাদের পুরো মহাবিশ্ব সম্পর্কেই নতুন করে ভাবতে হবে। ব্ল্যাক হোলের এই রহস্য সমাধান করার মানে শুধু একটা মহাজাগতিক বস্তুকে বোঝা নয়, এর মানে হলো আমাদের নিজেদের বাস্তবতার সবচেয়ে গভীর সত্যটাকে খুঁজে বের করা। আর সেই যাত্রায় আমাদের হয়তো মহাবিশ্ব নিয়ে জানা অনেক কিছুই নতুন করে শিখতে হবে।